আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের আগের ভিডিওতে বা আগের দিনে আমরা সরলীকরণ চ্যাপ্টারটির শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেদিনকে বলা হয়েছিল আমরা নতুন একটা চ্যাপ্টার দিকে এগিয়ে যাই। তো আমাদের এই যে তোমাদের নতুন যে সিলেবাস দেওয়া ছিল আমাদের, তা সেখানে আমাদের লেখচিত্র বলে যে একটা চ্যাপ্টার অধ্যায় 18, এটা তোমাদের এবারের সিলেবাসের মধ্যে আছে। তাই আমরা নতুন চ্যাপ্টার বলতে লেখচিত্রটা কি আমরা এখন বোঝানোর চেষ্টা করি। তো প্রথমে বলি যে লেখচিত্র অঙ্কন করার সময় আমাদের কিন্তু খাতায় বা যে সমস্ত আমরা অঙ্কগুলো করি যে খাতাগুলোতে, সেই খাতাগুলোতে করলে হবে। তো এর জন্য আমাদের প্রথম দরকার গ্রাফ পেপার। তো গ্রাফ পেপার আমাদের তো সবারই জানা আছে যে গ্রাফ পেপারের দেখতে কেমন, গ্রাফ পেপারটার কাজ কি, এগুলো আমরা ক্লাস 7-এও অনেকে বোঝানো হয়েছে গ্রাফ পেপার দিয়ে। তা তোমরা এই লেখচিত্র অঙ্কন করার সময় অবশ্যই প্রত্যেককেই একটা করে গ্রাফ পেপার কিনে রেখে দেবে, কারণ গ্রাফ পেপার ছাড়া লেখচিত্র অঙ্কন সম্ভব নয়। যদিও আমরা বোর্ডে করছি, তো বোর্ডে আমরা তো অবস্থানটা দেখিয়ে দিচ্ছি না, কিন্তু তোমাকে কিন্তু খাতায় করলে হবে না, তোমাকে কিন্তু গ্রাফ পেপারে এই বিন্দুগুলো বসাতে হবে এবং বিন্দুগুলো বসিয়ে যে সরলরেখাটা পাবে সেগুলোকে দেখাতে হবে এবং এটা একেবারে পেন্সিল ব্যবহার করতে হবে এগুলোকে অঙ্কন করার সময়। তো আমাদের গ্রাফ পেপারে যে ছবিগুলো থাকে দেখতে কেমন, গ্রাফ পেপারে দেখবে ছোট 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 বর্গক্ষেত্রগুলো অঙ্কন করা হয়েছে, অঙ্কন করা আছে, সেইগুলোর কীরকমভাবে আমরা বিন্দুগুলো অবস্থান নিয়েছিলাম আগে আমরা যখন রাশিবিজ্ঞানের অঙ্কগুলো করেছিলাম, যেমন দ্বিস্তম্ভগুলো, সেগুলোতেও আমরা কিন্তু এর অবস্থানগুলো দেখানো হয়েছিল, যে বিন্দুগুলো কেমনভাবে গুনতে হবে। তো আমরা এই লেখচিত্রের বিষয়বস্তু সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা দরকার। দেখো, আমরা এই লেখচিত্র অঙ্কন করে বা লেখচিত্র শিখে আমাদের কি লাভ? না, আমাদের জানার কৌতূহল তো অনেক। তা সেই কৌতূহল থেকে আমাদেরকে কি করতে হবে, যে সঠিক অবস্থান নির্ণয় করার জন্য, কোনো একটা জায়গার সঠিক অবস্থানটা নির্ণয় করার জন্য আমাদের এই লেখচিত্র প্রয়োজন। যেমন ধরো, আমি বলছি যে এই বোর্ডটার মধ্যে আমি এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু ধরে নাও, এই বিন্দুটা নেওয়া হলো, তাহলে এই বিন্দুটির অবস্থান এই বোর্ডটার কোন জায়গায়, তা বলবে, তার বলবে এই তো এই বিন্দুটা এখানে আছে। এর অবস্থান নির্ণয় করার জন্য আমাকে কিছু কল্পনা করতে হবে যে এটা এই দিক থেকে কত দূরে আছে, এইটা দিক থেকে কত দূরে আছে, আর নিচে বা উপর দিক থেকে কতটা দূরে আছে, এইটা নির্ণয় করতে হবে। তার মানে এর অবস্থানটা আমরা বলবো যে বোর্ডটির বাঁ দিক থেকে এত দূরে আছে আর নিচের দিক থেকে এত দূরে আছে, এটা আমাকে বলতে হবে যে এর অবস্থানটা এটা। তাহলে এই অবস্থানটা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে না, দুটো আমাদেরকে অক্ষরেখা নিতে হচ্ছে। দুটো অক্ষরেখা কেমন ভাবে নিচ্ছি না, ধরে নাও এরকম ভাবে আমরা অক্ষরেখাটা এরকম ভাবে টেনে নেব, এখান থেকে এরকম ভাবে টেনে নেব, আর এখান থেকে একটা নিয়ে নেব। তাহলে এই বিন্দুটা এই জায়গায় অবস্থিত। তাহলে এটা কি না, বোর্ডটির বাঁ দিক থেকে এত দূরে, আমি ধরলাম এটা ধরো 20 সেন্টিমিটার,
আর এটা ধরলাম 50 সেন্টিমিটার। তাহলে আমাকে লিখতে হবে যে এই বিন্দুর অবস্থান বোর্ডটির বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার দূরে এবং বোর্ডের নিচে থেকে 50 সেন্টিমিটার দূরে একটি এই বিন্দুটির অবস্থান। তাহলে বোর্ডটির বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার দূরে, কিন্তু বোর্ডটির নিচের দিক থেকে 50 সেন্টিমিটার উপরে এরকম একটা জায়গায় এই বিন্দুটির অবস্থান। এই অবস্থান নির্ণয় করার সময় আমাদেরকে তাহলে কি করতে হচ্ছে না, দুটো সরলরেখাকে আমাকে কল্পনা করে নিতে হচ্ছে। এই সরলরেখা দুটোকে আমরা কল্পনা করে আমরা এই বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে পারছি, এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারছি। তো এইগুলো আমাদের ক্লাসে ভূগোলের অঙ্ক করার সময় বা ভূগোলের বিষয় সম্বন্ধে কোনো ভূপৃষ্ঠের কোনো অবস্থান নির্ণয় করার সময় আমাদেরকে শিখতে হয়েছিল যে সেখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কোনো অবস্থান নির্ণয় করতে পারি। তো এখানেও কিন্তু অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা তো নেই, এখানে আমাদেরকে শিখতে হবে যে দুটো অক্ষ, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বা এই অক্ষর দ্বারা আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। তো এই অক্ষগুলো কিভাবে এসেছে দেখো, আমরা বিন্দুর অবস্থান নির্ণয় করার সময় আমরা বললাম এটা একটা ঘটনা বললাম। তো এই লেখচিত্র জিনিসটা কিভাবে এসেছে সেটাকে আমাদের একটু জানা দরকার। যেমন সপ্তদশ শতাব্দীতে গণিতজ্ঞ রেনে দিকার্তে, একজন গণিতজ্ঞ, তার শোবার ঘরে সিলিং তো বোঝো তোমরা, যে ছাদ, সেই ছাদের মধ্যে একটা পোকা বসেছিল। সেই পোকাটা ছাদটার কোন জায়গায় অবস্থান, পোকাটা কোথায় অবস্থিত, এইটা নিয়ে সেই চিন্তা ভাবনা করতে শুরু করে। এই চিন্তা ভাবনা শুরু করতে করতে সে একটা সে একটা সিদ্ধান্তে এসেছে যে ওই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, দুটো অক্ষ বরাবর আমাকে কি করতে হবে, সরলরেখা অঙ্কন করতে হবে। ধরো এখানে বিন্দুটা ছিল, এইখানে পোকাটার অবস্থান ছিল সিলিং, দিয়ে ও কি করলো, উনি দুটো সরলরেখা, দুটো অক্ষরেখা, এই একটা অক্ষরেখা এবং এই একটা, এই দুটো অক্ষরেখা তিনি কল্পনা করেন। এই অক্ষরেখাগুলোর সাহায্য নিয়ে তিনি এই পোকাটির অবস্থান কোথায় আছে সেটা নির্ণয় করেন। এই অক্ষগুলো কি, এখানে এই অক্ষগুলো তীর চিহ্ন দেবে, কারণ এই অক্ষগুলো তো ছোট নয়, অনেক। তো এই অক্ষটার নাম এক্স ও এক্স ড্যাশ, আর এটা হবে ওয়াই ও ওয়াই ড্যাশ। এই অক্ষরেখাগুলো কি না, এটা একটা অক্ষরেখা এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এই অক্ষরেখা পরস্পর এখানে কি করছে, 90 ডিগ্রি কোণে, এগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ একটার উপর আর একটা লম্ব, একটা অক্ষরেখার উপর আর একটা অক্ষরেখা লম্বভাবে অবস্থান। এই অনুভূমিক, এটাকে বলা হচ্ছে অনুভূমিক বরাবর, অর্থাৎ ভূমির সঙ্গে এটা কি হয়েছে, ভূমির সঙ্গে একটি তলে অবস্থিত, এটাকে বলা হচ্ছে অনুভূমিক তল বরাবর একটি অক্ষরেখা। আর এটাকে বলা হচ্ছে উলম্ব তল বরাবর, এটা হচ্ছে উলম্ব রেখা। আর এটাকে বলা হচ্ছে কি না, এটাকে বলা হচ্ছে তোমার অনুভূমিক রেখা। এই অনুভূমিক রেখা এবং উলম্ব রেখা পরস্পর এখানে এরা লম্বভাবে অবস্থান করছে, অর্থাৎ এখানে সমস্ত জায়গাগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণ।
এর সাহায্যে আমরা কি করছি না এই অক্ষরেখার সাহায্যে আমরা এই বিন্দুটির অবস্থান নির্ণয় করছি। তাহলে আমরা দেখব যেখানে দেখবে ছোট 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 ঘরগুলো আছে, এখানে ছোট ছোট ঘরগুলো আছে, এরকম ভাবে ঘরগুলো দেখছি যে এই জায়গাতে আমরা একটা বিন্দু পাচ্ছি। এইদিকেও ছোট 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 ঘরগুলো আমরা নিয়ে আমরা এখানেও একটা বিন্দু পাচ্ছি। যে এই বিন্দুটা জিরো বিন্দু থেকে অর্থাৎ এই অক্ষের কত দূরে অবস্থিত না 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর। তাহলে 8 ঘর অর্থাৎ x অক্ষ থেকে 8 ঘর দূরে, সরি x এই মূল এটা হচ্ছে কি না মূল বিন্দুটা এই বিন্দু থেকে 8 ঘর দূরে ডান দিকে এবং উপর দিকে আমরা গুনে গুনে দেখব 1 2 3 4 5 6 7 8, এটাও 8 ঘর। তাহলে এই বিন্দুটার অবস্থান তখন 8 ঘর বাই 8। এইদিকে কি না 8 ঘর আমরা যাচ্ছি, 8 ঘর দিয়ে আমরা এইটার সমান্তরাল এরকম ভাবে আমরা একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এখানে আমরা একটা সরলরেখা অঙ্কন করে নিলাম, এখানে একটা সরলরেখা অঙ্কন করলাম। এই সরলরেখাটার এইটাই তো বিন্দু ছিল। এই বিন্দুটাকে আমরা খোঁজার জন্য আমরা কি করছি, এই দিক থেকে কত ঘর যাচ্ছে আর এই দিক থেকে কত ঘর যাচ্ছে, এই দুটো বিন্দুর অবস্থানটাকেই বলা হচ্ছে এই সিলিংয়ে যে কোণাটা অবস্থিত ছিল সেইখানটার কোণার অবস্থানটাকে নির্ণয় করা হয়। তো এইটা হচ্ছে কি বললাম যে এক ঘর করে আমরা যাচ্ছি। এই এক ঘর যাওয়ার পরে এর থেকে আমরা আবার উপরের দিকে ক ঘর যাচ্ছি সেটার উপর নির্ভর করছে সিলিংয়ের কোণার অবস্থান। এটা প্রথম রেনে দে কার্দি বলে একজন গণিতজ্ঞ সে এটার আবিষ্কার করেছে। তাহলে নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য তিনি কি করলেন না দুটি অনুভূমিক বরাবর একটা সরলরেখা আর উলম্ব বরাবর সরলরেখা, এই দুটো সরলরেখার সাহায্য নিয়ে এই বিন্দুর অবস্থান খোঁজার চেষ্টা করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। এই বিন্দুটির অবস্থান আমরা কোথা থেকে না এই জায়গা থেকে যদি আমরা বলে থাকি তাহলে আমরা এইটাকে তখন আমরা একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দিলাম। এই জায়গা একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে আমরা যে কোনো জিনিসের দূরত্ব নির্ণয় করব, তার একটা স্টেশন থাকবে, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কতটা দূরে। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, যদি বলা হয় যে স্কুলের দূরত্ব কত, তাহলে কিন্তু দূরত্ব নির্ণয় সম্ভবই নয়। একটা নির্দিষ্ট অবস্থান থেকে দূরত্ব নির্ণয় করতে হবে যে আমার বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব। তাহলে বাড়িটা হচ্ছে তার অবস্থান, সেই অবস্থান থেকে স্কুলের দূরত্ব কত, তখন আমরা সহজেই বলে দিতে পারবো। আর কাউকে যদি বলা হয় স্কুলের দূরত্ব কত, তাহলে স্কুলের দূরত্ব কোথা থেকে স্যার, বলে স্যার হ্যাঁ তাও বলতে বাড়ি থেকে স্কুলের দূরত্ব, তোমার বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তখন কোনো একটা স্টেশন থেকে আমরা কি করে থাকি না তার দূরত্ব নির্ণয় করি। তাহলে এখানকার স্টেশন কোনটা, এটা মূল বিন্দু, এই জায়গা থেকে এই দূরত্বটা কত। এই দূরত্বটা নির্ণয় করার সময় দেখো এখানে আমরা 90 ডিগ্রি একটা উৎপন্ন হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে এটা 8 ঘর গিয়েছি, এটা 8 ঘর গিয়েছি। তাহলে আমাদের এইটা অতিভুজের দৈর্ঘ্যটা নির্ণয়, আর এই অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় আমরা সহজেই বার করতে পারবো। অতিভুজের নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হয়, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকে আমরা এই বিন্দুর অবস্থান আপনার নির্ণয় করতে পারবো, যে মূল বিন্দু থেকে দূরত্ব। ঠিক আছে, এরপর আমরা তাহলে যে আমরা এখানে দেখো নির্দিষ্ট বিন্দুর অবস্থান, এই নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য তিনি বলতে রেনে দে কার্দি দুটো অক্ষরেখা x ও x ড্যাশ একটা অক্ষরেখা এবং y ও y ড্যাশ একটি অক্ষরেখা, অর্থাৎ একটি উলম্ব অক্ষ এবং একটি অনুভূমিক অক্ষ রেখা সাহায্য নিয়ে কি করেছেন না কোনো বিন্দুর একটা অবস্থান নির্ণয় করছেন। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কার্তেসীয় পদ্ধতি বলা হয়ে থাকে। হয়েছে
এবার আমরা আসি যে এই অক্ষরেখাগুলোর কিভাবে আমরা চিনব, যে অক্ষরেখাগুলোর সাহায্যে আমরা কিভাবে চিনব স্থানাঙ্ক। স্থানাঙ্ক বলতে কি এবার আমরা বুঝি স্থানাঙ্ক। দেখো এই এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এই দুটো অক্ষ অর্থাৎ অনুভূমিক অক্ষ এবং উলম্ব অক্ষ পরস্পর তারা কি করছে না এই ও বিন্দুতে ছেদ করছে। এই ও বিন্দুর এখানকার ছেদ স্থানাঙ্কটা হচ্ছে কি 0 0, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে মূলবিন্দু। যে দুটো অক্ষ পরস্পরকে যেখানে ছেদ করছে সেটাকে বলা হয় মূলবিন্দু, আর এই মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0। এই 0 0 কেন হলো? মূলবিন্দুর স্থানাঙ্কটা 0 0 কেন? না, এটা মূলবিন্দু এই জায়গা থেকে আমরা গণনা শুরু করব। তো এই জায়গা থেকে গণনা যখনই শুরু করব, এখান থেকে শুরু যেখানে হচ্ছে তাহলে সেটা একটা স্টেশন। তো এই জায়গাটা থেকে আমরা যখন গণনা করছি, তার মানে এই জায়গা থেকে তো 0 থেকে শুরু হবে, 1 থেকে তো শুরু হয় না, তাহলে 0 থেকে শুরু হচ্ছে। তাহলে x এর মানটাও হচ্ছে এখানে 0। তাহলে এখানে x বলতে এই দিকগুলোকে বোঝায়, এগুলো হচ্ছে x অক্ষ বলতে x ও x ড্যাশ, মানে এই অক্ষগুলোর মধ্যে x এর মানগুলো সবই হচ্ছে 1 2 3 4 5 6 বা -1 2 3 এরকম হতে পারে। তো x এর মানটা হচ্ছে 0 আর y এর মানটা হচ্ছে এই উপর দিকটা এবং নিচের দিকের জায়গাটা। তো এই উপর দিক এবং নিচের দিক আমরা শুরু করিনি, এখান থেকে শুরু করব, উপর দিকে যাব না নিচের দিকে যাব, তাহলে সেটাকে বলা হচ্ছে, তার মানে এর অবস্থানটাকে কি বলা হচ্ছে y এর মানটাও 0, অর্থাৎ মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, যার ভুজ অর্থাৎ x এর স্থানাঙ্কটাকে আমরা বলে থাকি ভুজ, অর্থাৎ এখানে x এর স্থানাঙ্ক হচ্ছে 0, তাহলে ভুজ 0, এবং y এর স্থানাঙ্কটাকে বলা হয় কোটি, অর্থাৎ কোটিটাকেও আমরা এখানে 0 ধরা হয়েছে। তাহলে সেই জন্য আমরা বলে থাকি মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0। এবার আমরা কি করব না, যদি ধরো কোনো এইখানটা বিন্দু আছে, এখানে বিন্দু আছে, এখানে বিন্দু আছে, এখানে বিন্দু আছে, এই দিকে একটা, এইদিকে এরকম ভাবে কোনো একটা জায়গায় বিন্দু এখানে আছে, অসংখ্য বিন্দু এখানে অবস্থান আছে। তো এই অসংখ্য বিন্দুর অবস্থান তাহলে কি কোটি এবং ভুজ এবং কোটির মান কি একই রকমই থাকবে? না, সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এখানে ধরো আমরা এইখানটার অবস্থান নির্ণয় করলাম যখন আমরা, তখন বললাম এটা 8 8 বিন্দু, 8 8 বিন্দু, অর্থাৎ এই দিকে 8 ঘর দিয়েছি, এই দিক থেকে আমরা 8 ঘর উপরে গিয়েছি, দিয়ে 8 8 বিন্দুটা পেয়েছি। তো এই 8 8 বিন্দুটি, এই 8 8 বিন্দুটি যখন আমরা নির্ণয় করছি, তখন দেখো এই প্রথমটাকে বলা হচ্ছে ভুজ অর্থাৎ x এর স্থানাঙ্ক, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে y এর স্থানাঙ্ক। x টাকে বলা হচ্ছে প্রথম স্থানাঙ্ক, y টাকে বলা হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক। তাহলে এখানে ভুজ কত বা x এর স্থানাঙ্ক কত 8, y এর স্থানাঙ্ক কত 5, তো y এর স্থানাঙ্কটাও হচ্ছে 8। তাহলে দেখো দুটোই ধনাত্মক আছে, এই দুটো ধনাত্মক মান থাকার জন্য, এই দুটো ধনাত্মক, শুধু এখানে শুধু ধনাত্মক কেন 8 8 কেন, এখানে যতগুলো বিন্দু আছে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই দিকে যে যতগুলো বিন্দু আছে সমস্ত বিন্দুগুলোই হচ্ছে তার ভুজ এবং কোটি দুটোই ধনাত্মকই থাকবে, দুটোতেই ধনাত্মক মান থাকবে। এবার দেখো আমরা ধনাত্মক কেন এখানে আমরা ধনাত্মক বলছি না, এখানে দেখো x আর এখানে দেখো y, এখানে দেখো কি আছে y আর এখানে x আছে, এখানে কোনো x y এর মান, এখানে দেখো ড্যাশ, এখানে ড্যাশ আছে, ড্যাশ নেই, ড্যাশ না থাকার জন্য আমরা এখানে এইটাকে বলা হয় কোটি এবং ভুজ উভয়ই ধনাত্মক, কোটি এবং ভুজ উভয়ই ধনাত্মক। এই কোটি এবং ভুজ উভয়ই ধনাত্মক কখন হয় না, এই দেখো দুটো অক্ষ যখন পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তখন দেখো চারটে ঘর, চারটে বিভাগ, এই একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটে অংশে এটাকে ভাগ করেছে। এই চারটে অংশের মধ্যে এইটাকে বলা হচ্ছে প্রথম অংশ, এটাকে বলা হচ্ছে প্রথম অংশ বা প্রথম পার্ট, এটাকে বলা হয় প্রথম পার্ট।
অবস্থিত। এই প্রথম পাদে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক অর্থাৎ ভুজ এবং কোটি এই উভয়ই দুটোই ধনাত্মক হতে হবে। ভুজ এবং কোটির মান উভয়ই ধনাত্মক হবে। তাহলে ভুজ কোটি দুটোই ধনাত্মক, দেখো 8 8 দুটোই ধনাত্মক আছে। তাহলে এই ভুজ এবং কোটি প্রথম পাদে অবস্থিত, তাদের কি হবে? ভুজ এবং কোটির মান উভয়ই ধনাত্মক হবে। এবার দেখো এটা হচ্ছে প্রথম পাদ, তাহলে এই দিক থেকে আসবে, ডান দিক থেকে প্রথম, এটা দ্বিতীয়, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পাদ। এই দ্বিতীয় পাদের মধ্যে আমাদের অবস্থিত যে স্থানাঙ্কগুলো থাকবে সেগুলো কি না, এখানেও ভুজ কোটি থাকবে। ভুজ কোটি, ভুজ ভুজ মানে কি বললাম? এক্স এর স্থানাঙ্ক, আর কোটি হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। কিভাবে বুঝলাম? না এক্স এর, দেখো এক্স এর কোনো ড্যাশ নেই সেই জন্য প্লাস হয়ে গেল, ওয়াই এর ড্যাশ নেই সেই জন্য প্লাস হয়ে গেল। প্রথমে আমাকে চিন্তা ভাবনা করতে হবে এক্স এর স্থানাঙ্কটাকে বসানো। তাহলে এখানে এই যে আমাদের স্থানাঙ্কটা আছে, এই স্থানাঙ্কের মধ্যে আমাদের অবস্থিত এক্স ড্যাশ আছে, তাহলে প্রথমে কি হলো? মাইনাস হয়ে গেল, ড্যাশ থাকলে মাইনাস হয়ে গেল, আর ওয়াই এখানে ড্যাশ নেই প্লাস হলো। অর্থাৎ দ্বিতীয় পদে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক হবে কি কি না মাইনাস প্লাস, অর্থাৎ ভুজ হবে মাইনাস আর কোটি হবে প্লাস। কিন্তু প্রথম পদে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক ভুজ এবং কোটি দুটোই ধনাত্মক হবে, কিন্তু দ্বিতীয় পদে অবস্থিত স্থানাঙ্কগুলোর ভুজটা ঋণাত্মক হবে আর কোটিটা হবে ধনাত্মক। তৃতীয় পদে দেখো এসে দেখো মাইনাস, এখানে মাইনাস, অর্থাৎ এই পাদের মধ্যে যতগুলো অবস্থিত বিন্দুগুলো, অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় পাদ, এই তৃতীয় পাদে অবস্থিত যতগুলো বিন্দু আছে তার প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক হবে দুটোই মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাস, অর্থাৎ ভুজটাও মাইনাস হবে, কোটিটাও মাইনাস হবে। এবার দেখো এটা হচ্ছে চতুর্থ পাদ। চতুর্থ পাদ, এই চতুর্থ পদে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করার সময় আমাকে কি করতে হচ্ছে না x এর মানটা আগে বসাতে হচ্ছে। x প্লাস আছে, কোনো কিছু নেই, প্লাস হলো, আর y টা ড্যাশ আছে, মাইনাস। তার মানে কি এই চতুর্থ পদে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো হবে কি না ভুজটা হবে ধনাত্মক আর কোটিটা হবে ঋণাত্মক। এখন আমরা মোটামুটি আমরা যে চারটি বিভাগে বিভক্ত হলো, এই অক্ষগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করার ফলে চারটে যে পাদ পেলাম, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এই চারটি পাদের মধ্যে অবস্থিত বিন্দুগুলোর অবস্থান কিভাবে আমরা বুঝতে পারলাম যে প্রথম পাদে থাকবে অবশ্যই সেখানে দুটোই ধনাত্মক, দ্বিতীয় পাদে থাকবে ভুজ অর্থাৎ এক্স এর স্থানাঙ্কটা হবে ঋণাত্মক আর ওয়াই এর স্থানাঙ্ক হবে ধনাত্মক, আর তৃতীয় পদে অবস্থিত দুটোই ঋণাত্মক, অর্থাৎ ভুজ এবং কোটি দুটোই ঋণাত্মক, কিন্তু চতুর্থ পদে অবস্থিত ভুজ এবং কোটি একটা ধনাত্মক একটা ঋণাত্মক, অর্থাৎ ভুজটা ধনাত্মক আর কোটিটা তখন ঋণাত্মক। এরপরে দেখো আমরা যদি আরো একটু খেয়াল রাখি তাহলে দেখতে পাচ্ছি এর বিপরীতগুলো হচ্ছে, বিপরীতের অবস্থিত যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো দেখতে পাচ্ছি না একে অপরের বিপরীত। যেমন ধরো প্রথমটার সঙ্গে আমরা দেখো তৃতীয়টা, এটা এর বিপরীত, এর বিপরীত দিকে, এর পাশে বলা হয়, এটাকে এর পাশে বলা হয়, এর পাশে আছে প্রথম পাদের অবস্থিত দ্বিতীয় পাদটা হচ্ছে পাশাপাশি, কিন্তু বিপরীত আছে এর সঙ্গে এ। তাহলে এর বিপরীতে অবস্থিত বিন্দুগুলো স্থানাঙ্ক দেখো একে অপরের বিপরীত। যেমন এখানে উভয়ই ঋণাত্মক, অর্থাৎ প্রথম পদে অবস্থিত উভয়ই ধনাত্মক, কিন্তু তৃতীয় পদে তার উল্টো দিকে আছে দেখো কি না দুটোই ঋণাত্মক। তাহলে দুটোই ধনাত্মক ছিল, দুটোই ঋণাত্মক হয়ে গেল। তাহলে প্রথম পদে থাকবে অবশ্যই দুটোই ধনাত্মক হবে, তৃতীয় পদে দুটোই ঋণাত্মক হয়ে যাচ্ছে। এবার দেখো দ্বিতীয় সঙ্গে চতুর্থ যদি আমরা একটু মানে বিপরীত দিয়ে দেখি তাহলেও দেখছি এদেরও বিপরীত হয়ে যাচ্ছে। দেখো এখানে কি আছে না দ্বিতীয় পদে অবস্থিত ঋণাত্মক, ভুজটা ঋণাত্মক, আর চতুর্থ পদে ভুজটা ধনাত্মক। আবার দ্বিতীয় পদে কোটিটাকে ধনাত্মক বলা হয়েছে আর চতুর্থ পদে কোটিটা ঋণাত্মক, তার মানে অপোজিট, বিপরীত আছে। এইভাবে আমাদের কি করতে হবে অবস্থান নির্ণয় করতে হবে। এবার তোমাকে বলতে পারে যে ধরো -5 এই বিন্দুটি -5 বিন্দুটির অবস্থান কোথায়, তাহলে আমাকে চিন্তা করতে হবে এটা কি মাইনাস আর এটা হচ্ছে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে মাইনাস প্লাস কোথায় অবস্থিত, মাইনাস প্লাস দ্বিতীয় পদে অবস্থিত, এই যে মাইনাস প্লাস
দেখো প্রথমে মাইনাস তারপর প্লাস, তাহলে প্রথমে মাইনাস তারপর প্লাস কোন পদে অবস্থিত? দ্বিতীয় পদে অবস্থিত, তাহলে আমরা এটা দ্বিতীয় পদে অবস্থিত লিখে দিতে পারবো। তাহলে এবার আমরা এরকম ভাবে আমরা আরো বিন্দু অবস্থান দেখালাম, -15 ধরো আর -17, এই বিন্দু দুটির অবস্থান কোথায়? না আমাকে চিন্তা করতে হবে দুটোই ঋণাত্মক আছে, দুটোই ঋণাত্মক থাকার জন্য আমরা কি লিখতে পারবো? তৃতীয় পদে। দুটোই ঋণাত্মক আছে, তাহলে তৃতীয় পদে অবস্থিত এই বিন্দুটির অবস্থান তৃতীয় পদে অবস্থিত। ধরো এটা প্লাস আছে, তাহলে তখন দেখো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই পদে অবস্থিত প্লাস করে দিয়েছি, তখন আর ওই জায়গাতে অবস্থিত হবে না, কখনোই হতে পারে না। তখন আমাদের কোন জায়গায় অবস্থান হয়ে যাচ্ছে? না প্লাস তারপর মাইনাস, প্লাস তারপর মাইনাস, তার মানে চতুর্থ পদে অবস্থিত হয়ে যাচ্ছে। তাহলে এইরকম ভাবে আমাকে নির্ভর করতে হবে যে বিন্দুগুলোর অবস্থান কোথায় থাকে। এবার ধরো যে এমন একটি বিন্দু আমরা লিখে ফেললাম যে বিন্দুটির অবস্থান আমরা দেখতেই পাচ্ছি না। স্যার এরকমও তো থাকতে পারে, হ্যাঁ হতে পারে, 0,5 হতে পারে, এটাও 0,5 এরকম একটা বিন্দুর অবস্থান বলা হলো যে কোথায় অবস্থিত। তখন তুমি এখানে খুঁজেই পাবে না, এখানে কিন্তু এই যে আমরা প্রথম পার্ট যেটা বললাম, এখানে x এবং y এর ধনাত্মক মানগুলো হবে 0 থেকে বেশি, অর্থাৎ এটা কি হলো প্লাস প্লাস আছে, তো দুটোই ধনাত্মক। তাহলে এই প্রথম পদে অবস্থিত বিন্দুগুলোর স্থানাঙ্ক উভয়ই হবে 0 থেকে বড়, উভয়ই 0 থেকে বড়। এখানে কি হবে না দ্বিতীয় পদে অবস্থিত x এর স্থানাঙ্কটা হবে ঋণাত্মক, অর্থাৎ 1 এর থেকে ছোট, আর y এর স্থানাঙ্কটা 1 এর থেকে বড়। এটা কি বোঝানো হলো যে মাইনাস আছে তার মানে 0 নয়, মাইনাস মানে এইদিকে 0 তো এই জায়গাটা, এইদিকে আরো উপহার এইদিকে আসবে, তার মানে তখন ঋণাত্মক মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 থেকে ছোট হয়ে যেতে হবে। দ্বিতীয় পদে অবস্থিত ভুজের মান 0 থেকে ছোট, আরো ছোট, আর কোটিটা হবে কি, অর্থাৎ y এর স্থানাঙ্কটা হবে 0 থেকে বড়। এইগুলো আমরা যে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয়, চতুর্থ পাদ আমরা পেলাম, এই জায়গাগুলোতে আমাদের দেখতে হবে যে ভুজ এবং কোটির মান উভয়ই কিন্তু হতে হবে 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট। এখন দেখো যদি বলা হয় এরকম বিন্দু তো আসতে পারে 0,5, তাহলে 0,5 যদি হয়ে যায় তখন আমরা কোন পাদে অবস্থিত? প্রথম না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ? আমরা খুঁজেই পাচ্ছি না। যখন আমাদের 0 থেকে যাবে, যখন দেখো এটা কি কার মান, এই 0টা কার মান x, তাহলে x সমান 0 আর y সমান 5, তাহলে এই আমরা বলেছিলাম প্রথমটা হচ্ছে কি কার মান, প্রথমটা হচ্ছে x এর স্থানাঙ্ক, তাহলে x এর স্থানাঙ্ক 0 আর y এর স্থানাঙ্কটা 5, তাহলে সেটা আর কোনো পাদে অবস্থিত নয়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো পাদেই অবস্থিত নয়। তখন আমাকে বলতে হবে সেটা কোন অক্ষের উপর অবস্থিত। যখনই দেখবে x এর স্থানাঙ্ক অথবা y এর স্থানাঙ্ক 0 আছে, তখন আর কিন্তু আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদে অবস্থিত হতে পারে না। তখন কি হবে না 0x অথবা y এর মান 0 হলে সেটা অক্ষের উপর অবস্থিত। এবার সেটা কোন অক্ষের উপর অবস্থিত সেটা নির্ভর করছে এই মান দুটোর উপর, এই মানটার উপর আমাকে নির্ভর করছে সেটা কোন অক্ষের উপর অবস্থিত। x এর মান 0 আছে, তাহলে x অক্ষের উপর অবস্থিত নয়, যার মান 0 সেই অক্ষের উপর অবস্থিত নয়, তাহলে y এর মানটা 0 নয়, তাহলে y অক্ষের উপর অবস্থিত। অর্থাৎ 0,5 বিন্দুটি আমরা তখন কিভাবে নেব না, এইটা হচ্ছে আমরা বলেছিলাম মূল বিন্দুটা হচ্ছে 0 0, অর্থাৎ x এর মান 0, y এর মান 0। তাহলে এখানে x এর মান 0 আছে, তাহলে 0 এইখানটায় অবস্থান হয়ে গেল। y এর মান কত আছে? 5 আছে, তাহলে আমাকে y এর মান 5 মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার অবস্থান হচ্ছে 0,5, এই 0,5 বিন্দুর অবস্থানটা হচ্ছে 0। আমি দেখলাম এই জায়গাটাতে, কিন্তু এর অবস্থান হচ্ছে এই অক্ষটার উপরই অবস্থিত। অর্থাৎ কোন অক্ষের উপর অবস্থিত বিন্দুটি? তখন y ও y ড্যাশ অক্ষ, অর্থাৎ y অক্ষের উপর। আমরা তো লিখতে পারি না y ও y ড্যাশ অক্ষের উপর অবস্থিত, তখন আমাকে লিখতে হবে y অক্ষের উপর অবস্থিত। যদি ধরো এটা
-7 আছে, হতে পারে -7 বিন্দু আছে। তাহলে এই বিন্দুটি কোথায় অবস্থিত? আমরা বললাম একটু আগেই, যেটা বললাম যে স্থানাঙ্কটা, যার স্থানাঙ্কটা 0, অর্থাৎ এখানে x এর স্থানাঙ্কটা 0, x এর স্থানাঙ্ক 0 হলে y এর অক্ষের উপর অবস্থিত, y এর স্থানাঙ্ক 0 হলে x অক্ষের উপর অবস্থিত। তাহলে নিশ্চয়ই এই বিন্দুটা আমাদের x অক্ষের উপর অবস্থিত। এই বিন্দুটি তখন আমাকে x অক্ষের উপর অবস্থিত। কিভাবে হচ্ছে সেটা দেখি। যে -7, তাহলে এই -7টা মানে কি, x সমান -7 আর y সমান দেখো 0। তাহলে x সমান -7, x এর মান মাইনাস কোন দিকে হবে না, বাঁ দিকে। এইটা হচ্ছে সব ধনাত্মক দিক, এই দিকটা হচ্ছে ডান দিকটা হচ্ছে সব x এর ধনাত্মক মান, আর y দিক x এর ঋণাত্মক মান হচ্ছে বাঁ দিকটা। y এর ধনাত্মক মান হচ্ছে উপরের দিকটা, y এর ঋণাত্মক মান হচ্ছে নিচের দিকটা। এখন বলেছে দেখো x সমান -7, তাহলে x সমান -7 মানে কি, ধনাত্মক দিকে যাব না ঋণাত্মক দিকে যাব? নিশ্চয়ই ঋণাত্মক আছে, ঋণাত্মক দিকে যাব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তাহলে এই জায়গায় তার অবস্থান, এই জায়গাটা অবস্থান। y0 আছে, y0 মানে কি, এই জায়গাতে, অর্থাৎ এই জায়গাটা তখন উপরের দিকে যাচ্ছে না, y এর মান 0 মানে কি, এইখানেই অবস্থান। y এর মান 0 মানে এই সরলরেখার উপরেই অবস্থান, অর্থাৎ 0 মানে হচ্ছে উপর দিকেও যাবে না নিচের দিকেও যাবে না। যদি 1 বলতো, ধনাত্মক বলতো, তাহলে এখান থেকে উপরে 1 যেত, ঋণাত্মক বলে এখান থেকে নিচের দিকে আসতো। তাহলে এখানে এর অবস্থানটা হচ্ছে -7, এই অবস্থানটাকে আমাকে বলা হচ্ছে -7 অর্থাৎ y এর মান 0 মানে উপর দিকেও নেই নিচের দিকেও নেই, ওই সরলরেখার মধ্যেই অবস্থিত। অর্থাৎ এটাকে আমরা তখন বলতে পারবো যে এটা কোন অক্ষের উপর অবস্থিত না, x অক্ষের উপর অবস্থিত। কে বললো স্যার এটা x অক্ষের উপর অবস্থিত? কে বললো স্যার এটা যদি বলা হয় অনুভূমিক অক্ষ বরাবর অবস্থিত, তাহলেও হবে। এটা অনুভূমিক অক্ষ বরাবরে আছে, আর এটা হচ্ছে উল্লম্ব অক্ষরেখা বরাবর। তাহলে ঠিক আছে। আর আমরা পরবর্তী ভিডিওতে আমরা এইগুলোকে নিয়ে আমরা আবার আলোচনা করব। আজকে শুধুমাত্র আমাদের জানার বিষয়টা ছিল যে অক্ষ কোনগুলো, অক্ষগুলো কি করছে না, 4টে বিভাগে বিভক্ত করছে। সেই 4টে বিভাগ, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এই 4টে বিভাগে ভাগ করছে, এবং সেই ভাগের ভুজ এবং কোটির মান কি হয়, এবং অক্ষের উপর অবস্থিত হলে তার ভুজ এবং কোটির মান কেমন হয়, সেগুলোকে নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করা হলো। আমরা সামনের ভিডিওতে আমরা আরো অন্যান্য জিনিসগুলোকে নিয়ে এর আলোচনা করব। আমরা কিভাবে বিন্দুগুলোকে স্থাপন করে রৈখিক সরলরেখা পাবো, কিভাবে আমরা বিন্দুগুলো স্থাপন করলে সবসময় রৈখিক সরলরেখা নাও পেতে পারি, সেগুলোকে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা রাখবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।